কি বাদাম হতো শ্রী পরামানিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরেই আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই ওর একটা হাঁড়ির দোকান আছে, তাই ওর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায়। তার টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখতাম মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং আমাদের টিফিন শেষ হতো না। টিফিনের ব্রেক মানে হচ্ছে মাস্টার মশাইদের ছুটি, ঘুমোবার ছুটি। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা সেদিন মাতলার পোল বেরিয়ে রেল লাইন বেরিয়ে এসেও দেখি হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। চুপ চুপ, চেঁচাসনি। চল ততক্ষণ পরামানিকদের বাগানে গিয়ে বাদাম খেয়ে আসি। চল চল চল। বাদাম কত পড়ে থাকে এ সময়? চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম, পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, তাই রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল আর কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ অংশে যাইনি কখনো। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চললাম। বাদাম তো মিললই না, যাই বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেশ ঘন, এদিকে বড় কেউ একটা আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। ঠিক দুকুর বেলা, ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, আটু গেড়ে বসি। ছেলেরা এটা কানে হাত দিয়ে গায়। হাঁটু গেড়ে বসে বললেই নাকি ভূতের ভয় চলে যায়। মন্তরটা আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালো হতে পারত। নিবারণ হতেই বা আপত্তি কিসের? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন, তার তলায় নিবিড় ঝোপ। আমার বুকের ভিতরটা কেমন ফিপ ফিপ শব্দে যেন বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। এ কি? এ তো বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। অসত্যতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়িতে ঝিগিরি করতো অনেকদিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি। কিন্তু একদিন তাকে আর খুঁজে পাওয়া গেল না। এই মাস দুই আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাওড়ের ধারে বাঁশবনে। শেয়াল কুকুরে তাকে খেয়েছে অনেকটা। সেই রকম কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বললে জ্বরের ঘরে বাওড়ে জল তুলতে গিয়ে মরে গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। আমি বন বাগান ভেঙে এক ছুট দিলাম পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। কি হয়েছে রে? অমরের পায় না। ভূত! কোথায় ভূত? সে কি? দূর দূর, ভুলভাল বলছিস। বড় বাঘদিনী বসে আছে সেই নদীর ধারের দিকে, স্পষ্ট দেখলাম। সে কি রে? তা কখনো হয় নাকি? চল তো যাই, দেখি কেমন। তোর যত সব মিথ্যে কথা। না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের হয়তো ঘুম ভেঙে গেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা কে সামলাবে? ছেলের দলের কৌতুক মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললুম। গিয়ে দেখি হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমে অধীরভাবে পায়চারি করছেন। খেলা ভালো? রত্না, কোথায় থাকা হয়েছিল? পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। ওই সর্বপরামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছি, তাই। ভূত? ভূত কি রে? আগে ভূত, সেই যারা। বুঝলাম, বাঁদর। কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমাকে সমর্থনও করলে। হ্যাঁ পণ্ডিত মশাই,
রত্না খুব হাঁপাতে হাঁপাতে পালিয়ে এসেছিল বটে। শুনছেন দাদা? কি? ওই যে কি বলে শুনুন, রত্না নাকি ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে। সর্বপরামাণিক আবার কে? আরে শ্রীশ পরামাণিকের বাবা, ওদেরই তো বাগান। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ, হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন। তা হবে না, অপঘাত মৃত্যু গতি হয়নি তো। হাড়ি বেজে মাস্টার আবার একটু নাস্তিক প্রকৃতির, অবিশ্বাসের সুর তখনও তার দূর হয়নি। কিন্তু দাদা, ওই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে। তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? আচ্ছা চলুন তবে গিয়ে দেখে আসি। হ্যাঁ, চলুন স্যার। যত সব ভূত তোমাদের জন্য ওখানে বসে আছে কিনা, অশরীরী মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থা। আরে চলুন না, দেখি আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা তো সকলে তাই চাই। ওরা গেলে স্কুল ছুটি হবে এখন, সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। আমি আগে আগে সেই নিবিড় ঝোপটার কাছে নিয়ে গেলাম সবাইকে। যা দেখলাম, এত বছর পরেও সে দৃশ্য যেন আবার চোখের সামনে দেখতে পাই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধভার জল, একরাশ আমড়ার খোসা আর আটি জড়ো, কতকটা টাটকা কতকটা দিন কয়েক আগে খাওয়া, একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চাল তার ছিবড়ে, সব শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে, খানিক আগেই মারা গিয়েছে। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল তাই হয়তো এসছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত ওই আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ার ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে, কেই বা দেবে এই জঙ্গলে, জানতই বা কে? তাই বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গে পরপারে চলে গেল।